আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়া হবে। ব্রিফিংয়ে মির্জা ফখরুল, হাসপাতালে এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক রহমান। মায়ের সুস্থতায় দেশবাসীর দোয়া প্রার্থনা, সরকারের পক্ষ থেকে বাধা নেই প্রেস সচিব। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে রাষ্ট্রপতির উদ্বেগ, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও মোনাজাত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, শেরেবাংলা নগরে মক ভোট পরিদর্শন শেষে জানালেন সিইসি। এবং অর্থ লোপাটকারীদের শাস্তির আওতায় আনার দাবি মির্জা ফখরুলের। আর্থিক খাতে সুশাসন ফেরাতে দলগুলোকে হস্তক্ষেপ না করার আহ্বান গভর্নরের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বেগম জিয়াকে বিদেশে নেয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তার চিকিৎসার স্বার্থে হাসপাতালের সামনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় না করার অনুরোধ জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফুসফুসের ইনফেকশন নিয়ে গত 24 নভেম্বর সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এমন পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মী ও ভক্ত সমর্থকরা। সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহ অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এ সময় হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার দলীয় নির্দেশনার কথা জানান বিএনপি মহাসচিব। স্বাভাবিকভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় সব মানুষই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যারা রোগী আছে তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী, তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ, তারা দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে। পরে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব। জানান, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হবে বিজয় মশাল রোড শো। 2 সপ্তাহব্যাপী রোড শো বিভিন্ন জেলা হয়ে ঢাকায় এসে 16ই ডিসেম্বর শেষ হবে। রাজধানীতে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, তিনি কথা বলার অবস্থায় নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তিনি কথা বলেন। হাসপাতালে দেখতে গিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর নিউমোনিয়া সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার সিসিইউতে নেওয়া হয় তাকে। সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কথা বলার মতো অবস্থায় নেই দেশ নেত্রী। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন তিনি। মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন, শীঘ্রই দেশনেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা হাসপাতালে আসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানান দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, উনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। উনি দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে শুক্রবার রাত থেকে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, সুস্থ হয়ে দ্রুতই নির্বাচনী মাঠে ফিরবেন বেগম জিয়া। তার অবস্থার কতটুকু উন্নত করা যায় আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি। যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোন রকম অবনতি হয়নি। উনি স্টেবল আছেন। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন। ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারমিন, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি কি সেটা জানাচ্ছি। কিছুক্ষণ আগেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি পরিদর্শনে গিয়েছিলেন। তার শারীরিক যে পরিস্থিতি, তার শারীরিক সর্বশেষ পরিস্থিতি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে কথা বলার মতন অবস্থায় নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন যে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা যে সংকটাপন্ন ছিল সেরকমই রয়েছে, অপরিবর্তিত রয়েছে এবং সেটা থেকে বের করার জন্য, তার দ্রুত আরোগ্যের জন্য তিনি কিন্তু দেশবাসী, দলের যারা নেতাকর্মী আছে তাদের কাছে দোয়া চেয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত নেতাকর্মীরা অনেক ভিড় করছে এবং তাদেরকে আসলে সরাতে বেশ বেগ পেতে হচ্ছে নেতাকর্মীদের। আমরা একটু কথা বলতে চাই বিএনপির ক্রিয়া সম্পাদক আমিনুল হকের সাথে। একটু যদি বলতেন যে বর্তমানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে? আমাদের কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন এবং আমাদের প্রিয় নেত্রীর জন্য যে বোর্ড তৈরি করা হয়েছে, তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণের পরে আমরা যতটুকু এখন পর্যন্ত খবর পেলাম যে তিনি আগের চেয়ে কিছুটা বেটার ফিল করছেন। এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীর কাছে এবং আমাদের সকল নেতা কর্মীদের কাছে আহ্বান করেছেন যে হসপিটালে ভিড় না করে আপনারা সকলেই ঘরে বসে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন
এবং আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ যাতে কবুল করে আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আচ্ছা, একটু যদি বলতেন যে আমরা একটু গুঞ্জন শুনছি যে তার অবস্থা যদি আরো সংকটাপন্ন হয় তাকে আসলে বাইরে আরো উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে, সেই বিষয়ে আসলে দলীয় কোনো নির্দেশনা বা পরিকল্পনা আছে কিনা? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমাদের যারা পর্যবেক্ষক টিম রয়েছে, যারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তারা পরিবারের সাথে কথা বলে এবং যদি প্রয়োজন হয়, যদি একটু বেটার ফিল করেন তাহলেই তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। বাট যেহেতু শারীরিক কন্ডিশন এখন পর্যন্ত স্টেবল না, তো সেই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে পরবর্তী যে সিদ্ধান্ত সেটি আমাদের যারা ডাক্তার রয়েছেন, আমাদের যারা চিকিৎসক রয়েছেন, পর্যবেক্ষক টিম রয়েছেন, তারা পরবর্তীতে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সেই ব্রিফটি করবেন এবং আমরা আশা করি যে আপনারা তখন বিষয়টি পরিপূর্ণভাবে জানতে পারবেন। আমরা জানি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তিনি আসলে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং যারা নেতাকর্মী এখানে আসবেন তাদের নিয়ে আসলে কি ধরনের কথা বলেছেন এবং কি নির্দেশনা দিয়েছেন? তিনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের সকল নেতাকর্মীদেরকে আহ্বান করেছেন যাতে কেউ হসপিটালের সামনে এসে ভিড় না করে, কারণ এখানে অনেক সাধারণ রোগী রয়েছে, অনেক রোগীদের স্বজনরা রয়েছে, তাদের যাতে চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং আমাদের প্রিয় নেত্রীর জন্য বাসায় বসে ঘরে বসে যাতে সকলে দোয়া করে যাতে তিনি দ্রুত সুস্থতা লাভ করে তিনি আমাদের মাঝে ফিরে আসেন। ধন্যবাদ। আসলে ব্যাপারটা এরকমই যে এখন আসলে দোয়া করা ছাড়া এখন আসলে তেমন কিছু করবার নেই নেতাকর্মীদের, এবং এর জন্য দেশবাসীর কাছে কিন্তু দোয়াটা চাওয়া হচ্ছে বারবারই। এবং কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তারা কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আপনারা জানেন যে আইসিইউতে নয়, তিনি কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালে উনি করোনারি যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছে, নিবিড় পর্যবেক্ষণে তাকে চিকিৎসা করছেন এবং তাকে কাচ দিয়ে ঘেরা একটা রুমের মধ্যে রাখা হয়েছে, সেটা বলেছেন রুহুল কবির রিজভী। এবং বলেছেন যে অবস্থা গতকাল রাতে যেমন সংকটাপন্ন হয়েছিল আজকে কিন্তু এখনো পর্যন্ত ওইরকমই অপরিবর্তিত রয়েছে, এবং পরবর্তী সময়ে যদি আসলে পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে পরিবার এবং দলের সিনিয়র যারা আছেন তাদের সাথে কথা বলে তাকে আসলে বাইরে নেওয়া হবে কিনা। এখনো পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো আসলে খুব একটা ভিত্তি নেই বলেই নেতাকর্মীরা জানালেন। তবে হ্যাঁ, যে কোনো সময় অবস্থা খারাপ হতে পারে এরকম মর্মে তার জন্য কিন্তু আসলে সকল ধরনের সকল সুযোগ সুবিধা, বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা রাখা দরকার সেগুলো কিন্তু দলের নেতাকর্মীরা রেখেছেন, এবং মেডিকেল টিম যারা আছেন সার্বক্ষণিক তৎপর রয়েছেন এবং তারা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আসলে পরবর্তীতে কি হবে, তাকে দেশে রেখে চিকিৎসা করা সম্ভব হবে নাকি বাইরে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শারমিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুশফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তারেক রহমান বলেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে, কিন্তু অন্য সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার দ্রুত রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় সংকটাপন্ন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধন আরও সহজ হবে এবং অনুদান ছাড়ের শর্তগুলো শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটি আরও অংশীজন বান্ধব করে আপডেট করা হয়েছে। সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আটক অবশিষ্ট 24 জন প্রবাসী বাংলাদেশির কয়েকদিনের মধ্যেই দেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কার্যকারিতা যাচাইয়ে অনুষ্ঠিত মক ভোট পরিদর্শন শেষে তিনি একথা জানান। মক ভোট দেওয়া ভোটাররা জানান, সাধারণ ভোটে সমস্যা না হলেও গণভোট দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। প্রবীণ নাগরিক, শিক্ষার্থী, বস্তিবাসী, তৃতীয় লিঙ্গ ও নির্বাচন কাজে জড়িতরা ছিলেন মক নির্বাচনের ভোটার। জাতীয় নির্বাচনের মতোই নারী পুরুষের জন্য ছিল আলাদা বুথ। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবই ছিল ভোট কেন্দ্রে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও সরব উপস্থিতি ছিল। ভোটাররা বলেন, প্রতীক দেখে প্রার্থীকে সহজেই ভোট দিতে পেরেছেন তারা। তবে হা না ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের। এবার ভোট কিভাবে দিতে হয় আমরা সেটা শিখবো, তাই শিখার জন্য মূলত আসা আমাদের। হা দিলে ভালো হইব, না দিলে ভালো হইব এটা আমি বুঝতেছি না। আর ভোটটা কারে দিব এটা আমি সঠিক আমার মাথায় কাজ করতেছে না। গণভোটটা কি ওটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তাই আর কি বলতেও পারতেছি না। দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্য ও ইসির সিনিয়র সচিব। এ সময় গণভোট দিতে ভোটারদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, অনুমান নয়, বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। দরকার হলে বাড়ানো হবে কেন্দ্র ও ভূত। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিং এ কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা, মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। তিনি জানান, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। ভোট কেন্দ্রে যেমন ছিল পুলিশ ও আনসারের সরব উপস্থিতি, একই সাথে কেন্দ্রের বাইরে ছিলেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। দেশের কোনো কোনো স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনের আগে পরে এমনকি নির্বাচনের দিন যে কোনো নাশকতা রুখে দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি একটি রাজনৈতিক সমস্যা, একে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। তিনি বলেন, অতীতে রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে লুটপাট চলেছে, তাই ঋণ খেলাপি থেকে উত্তরণে 5 থেকে 10 বছর সময় লাগবে। সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় গেলে শুধু রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তরিক ইসলামের রিপোর্ট। অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এ সময় ব্যবসা পরিচালনায় নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। কারণ ইন্টারেস্ট রেট ভেরি হাই, আর ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু
প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই। প্রাইভেট সেক্টর আমরা লোন পেয়েছি মাত্র 6%। পাওয়ার এনার্জি সেক্টর আপনি কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এখানে ইনভেস্ট করতে হবে, এনশিওর করতে হবে এই পাওয়ারটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যাতে আমরা পৌঁছাতে পারি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, অতীতে রাষ্ট্রীয় সহযোগিতায় আর্থিক খাতে লুটপাট চালানো হয়। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক দলগুলোকে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় হস্তক্ষেপ না করার আহ্বান জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে। বিগত সময়ে অর্থ লোপাটকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যারা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তৎপর বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কথা বলেন। লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকলে সব শঙ্কা উড়িয়ে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলে আশাবাদ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে তফসিল। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বিতার্কিকদের যুক্তিতর্কের পর্ব শেষে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রার্থী এবং ভোটার ঐক্যবদ্ধ থাকলে কোনো বিশৃঙ্খলাই নির্বাচন আটকাতে পারবে না। বিএনপি জামাতের যে তর্কাতর্কি বা যে ধরনের কথার বাহাস চলছে, এটি আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনে যেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। পাল্টাপাল্টি যে বক্তব্য, সেগুলি কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনে আবারও ধর্ম ও কালো টাকার খেলা দেখা যাচ্ছে। নির্বাচনে কালো টাকার যে খেলা, এটা বন্ধ করবার ব্যাপারে দৃশ্যমান কার্যকারী কোনো পদক্ষেপ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। জরুরিভাবে উদ্যোগ নেওয়া দরকার, কিভাবে তারা টাকার খেলাটা তারা বন্ধ করবেন। নির্বাচনের সাম্প্রদায়িকতার ব্যবহার আমরা দেখছি। আমাদের পবিত্র ধর্মবিশ্বাসকে কিভাবে রাজনৈতিকভাবে হাতিয়ারে তৈরি করে একে অপরের বিরুদ্ধে কিভাবে এখানে তৈরি করা হচ্ছে। এ সময় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। অনির্বাচিত সরকারকে আরো দীর্ঘদিন যারা দেখতে চান, অথবা যাদের হয়তো অন্য কোনো এজেন্ডা আছে, পরাশক্তিগুলো অনেকভাবে তারা তৎপর। বাংলাদেশ নিয়ে অনেকের অনেক ধরনের এজেন্ডা আছে। এই সরকারকে কেউ কেউ আরো অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতায় রেখে দিতে চান। আমি মনে করি যে সংখ্যায় অনেকগুলো সংখ্যা আছে, আমি রাজনীতি মানুষ হিসেবে সংখ্যা দেখি। আমরা পূর্বের মতো কিন্তু আমাদের ব্যালট বাক্সকে আমরা ধান খেতে পাট খেতে আমরা দেখতে
হতে পারে। সে কারণে আমরা মনে করি শুধু বডি ক্যামেরা নয়, আমরা মনে করি সকল অংশীজনের, সকল স্টেক হোল্ডারের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আমরা আমাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য আমরা করে তুলতে পারবো। ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই যখন এক রয়েছে, রাজনৈতিক দলগুলো যখন পতিত সরকারের বিরুদ্ধে এক রয়েছে, তখন কিন্তু এই ধরনের ছোটখাটো জঙ্গি মিছিল বা দুই একটি জায়গায় গাড়িতে আগুন টাগুন দিয়ে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কোনোভাবে আর পিছিয়ে দেওয়া সম্ভব হবে না। প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়। সকালে শাহজাহানপুর কলোনি মাঠ থেকে এই গণমিছিল শুরু হয়। মিছিলের আগে জনসমাবেশে বক্তব্য দেন মির্জা আব্বাস। এ সময় তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া করেন। বক্তব্যে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের শাসন আমলে কারাবন্দী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন করা হয়েছিল। এদিকে ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহারকারী একটি দলের সমালোচনা করে তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, জনগণ এসব প্ররোচনায় প্রভাবিত হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে অনেক দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন, কথা বলার অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। যেই নেত্রী এই দেশের উন্নয়নের জন্য এত কাজ করে গেছেন, আজকে মৃত্যুশয্যায় তিনি হাসপাতালে আছেন। এবারে অর্থ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাইনাল প্রফেশনাল MBBS পরীক্ষায় মেধা তালিকায় সেরা 10-এ থাকা ইন্টার্ন চিকিৎসকদের সম্মাননা দেওয়া হয়েছে। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের শীর্ষস্থান অর্জনকারী 10 জনকে এই সম্মাননা জানানো হয়। এরা হলেন ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও মুক্তা মেডিকেল কলেজের কৃতি ইন্টার্ন চিকিৎসক। তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার উমাইর আফিফ। অনুষ্ঠান শেষে টপ 10 মেধাবীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা ভোটারদের মাঝে পৌঁছে দিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা 12 আসনে বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব। তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি আয়োজিত এই আয়োজন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দোয়ার মাধ্যমে শুরু হয়। পরে সাইফুল আলম নীরব লিফলেট বিতরণ সংক্ষিপ্ত করে বাদ জোহর কারওয়ান বাজার আম্বর শাহ শাহী মসজিদে দোয়ার আয়োজন করেন। এ সময় ঢাকা 12 আসনের 4 থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মসজিদ এবং মাদ্রাসা ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। বন্দরনগরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আইরিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করেন অধিনায়ক পল স্টার্লিং এবং টিম টেক্টর। জুটিতে 57 রান তোলার পর তানজিম হাসান সাকিবের শিকার হন পল স্টার্লিং। 16 বলে তিনি 29 রান সংগ্রহ করেন। 38 রানের পুঁজিতে টিম টেক্টরকে সাজঘরের পথ দেখান হাসান মেহেদী। দলের 89 রানে হ্যারি টেক্টরকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন হাসান মেহেদী। 103 রানে বেন কালিসকে বিদায় করে 3 উইকেট তুলে নেন হাসান মেহেদী। ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর হলেও আয়ারল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করার। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ 4 উইকেটে 151 রান। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল বিকেলে শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশের তরুণরা। স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামার আগে তাই শেষবারের মতো নিজেদের ঝালিয়ে দিচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এই গ্রুপ থেকে এখনো পর্যন্ত চীন ও বাংলাদেশ 4টি করে ম্যাচে জয় পেয়েছে।
প্রতি গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। পয়েন্ট সমান হলে গোল পার্থক্যে শীর্ষ দল নির্ণয় করা হবে। চীনের ইয়াংচুন স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বিকেলে 5:30টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়া হবে। ব্রিফিংয়ে মির্জা ফখরুল, হাসপাতালে এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক রহমান। মায়ের সুস্থতায় দেশবাসীর দোয়া প্রার্থনা, সরকারের পক্ষ থেকে বাধা নেই প্রেস সচিব। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে রাষ্ট্রপতির উদ্বেগ, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও মোনাজাত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, শেরেবাংলা নগরে মক ভোট পরিদর্শন শেষে জানালেন সিইসি। এবং অর্থ লোপাটকারীদের শাস্তির আওতায় আনার দাবি মির্জা ফখরুলের। আর্থিক খাতে সুশাসন ফেরাতে দলগুলোকে হস্তক্ষেপ না করার আহ্বান গভর্নরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।